নমস্কার। খবরদার, আমরা এখন যে জায়গায় রয়েছি, খবরদার কথা নয়, সেটা হচ্ছে ব্রহ্মকুণ্ডের মেলা প্রাঙ্গণ। এই জায়গায় তার একটা বিশাল ইতিহাস রয়েছে। প্রতি বছর বিরাট সংখ্যক মানুষ এখানে বা পুণ্যার্থীদের ভিড় হয়। শুধুমাত্র দুটো মেলাকে কেন্দ্র করে নয়, বিভিন্ন সময়েও কেউ কেউ আসেন। এই জায়গাটা এই মুহূর্তে পর্যটন কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত না হলেও তার ইতিহাস এবং তার বর্তমান কার্য প্রণালীগুলি সবটাই পর্যটন কেন্দ্রের রূপ নিতে পারে যে কোনো সময়। আমরা এই নিয়েই আজকে কথা বলবো। এই অংশটির সঙ্গে যিনি দীর্ঘদিন ধরে যুক্ত, সবচেয়ে বড় কথা তার শিশুকাল থেকেই এই জায়গার সঙ্গে তার নারীর সম্পর্ক। তিনি হচ্ছেন এবং একজন কর্মবীর মানুষ বললেও কম বলা হবে। সবচেয়ে বড় কথা একজন সমাজকর্মী। তাকে পেয়ে গিয়েছি আমরা এখানে। শ্রী মদন মোহন সাহা আমার বাঁদিকে বসেছেন। মদন দা, একটা সরাসরি জিজ্ঞেস করতে চাই, এখানকার ইতিহাসটা যদি আপনি একটু বলেন। নমস্কার। খবরদার কথা নয় কর্তৃপক্ষকে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত যে খবরদার কথা নয় নিউজ পোর্টাল ব্রহ্মকুণ্ড মেলার ইতিহাস এবং ব্রহ্মকুণ্ড মেলার যে গুরুত্ব সেটাকে ত্রিপুরা রাজ্যের মানুষের সামনে তুলে ধরার জন্য আজকে যে উদ্যোগ নিয়েছেন, তার জন্য আমি এলাকার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। খুব বেশি না জানলেও যতটুকু আমার মনে পড়ে যে এই ব্রহ্মকুণ্ড মেলা 100 বছরের বেশি সময় ধরে চলে আসছে। কবে, কখন, কিভাবে এর সঠিক উৎপত্তি হয়েছিল সেই ইতিহাস আমাদের কাছে আজও, আমাদের যে জনশ্রুতি তাতে মনে হয় 100 বছরের বেশি সময় ধরে চলছে। আগে বছরে এখানে একবার মেলা বসতো, শুধুমাত্র অশোকাষ্টমী উপলক্ষে। এবং মেলা যে এখানে হতো সেখানে তখন একটা ছোট্ট মাটির দেওয়ালের মধ্যে শিব মন্দির প্রতিষ্ঠিত ছিল। সেই শিব মন্দিরে পূজা অর্চনা করতো এবং একদিনে মেলা বসত। 1984 সালে এখানে প্রথম সরকারিভাবে এই মেলাকে অধিগ্রহণ করা হলো এবং সেই 1984 সালেই আজকের মেলার যে শ্রীবৃদ্ধি দেখতে পাচ্ছেন, শিব মন্দির, নাট মন্দির, এখানে দুর্গা মন্দির, এগুলি সেই 1984 সাল থেকে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। এবং 1984 সালে তদানীন্তন উপমুখ্যমন্ত্রী দশরথ দেবের হাত ধরেই এই মেলার এই সমস্ত প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলি সুন্দর হয়েছে। এখন বছরে 2 বার মেলা হয়। আগে মেলা হতো বছরে একবার একদিনের, এখন মেলা হয় বছরে 2 বার এবং দুটো মেলাই 3 দিন করে হয়। একটা মেলা হয় অশোকাষ্টমী উপলক্ষে 3 দিনের, আর একটা মেলা হয় আপনার রাস পূর্ণিমা উপলক্ষে 3 দিনের। আচ্ছা। সীমান্তে যখন কাঁটাতারের বেড়া ছিল না, তখন মেলার সময় উপার থেকে বিএসএফ পুলিশ দাঁড়িয়ে থাকলেও সকলের বাধা অতিক্রম করেই পুণ্যার্থীরা এখানে আসতেন, মেলা ঘুরতেন। মেলা ঘোরার সুবাদে, যেহেতু খুব কাছেই বাংলাদেশ, এখানে আত্মীয় স্বজন যারা যারা আছে 1-2 রাত থেকে যেতেন। কেউ কেউ শখ করে আগরতলায় চলে যেতেন, কিছু কেনাকাটা করতেন। এবং প্রতি বছরই মেলার সময় আমরা দেখেছি যে পুলিশ বিএসএফ বসে কড়া করে সিদ্ধান্ত নেয় যে বছর আমরা আর কাউকে ঢুকতে দেব না। কিন্তু যখন বাঁধ ভাঙা মানুষ আসতে থাকে তখন দেখা যায় পুলিশের এই সমস্ত ব্যারিকেড কোনো কাজে লাগে না, মানুষ এসে যায় এবং তখন পুলিশরাও যেন অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায়। মানুষের উচ্ছ্বাসের কাছে, আবেগের কাছে পুলিশ আইন সবগুলি নুয়ে পড়ে। তখন কাঁটাতারের বেড়া ছিল না। তো কাঁটাতারের বেড়া হয়ে যাওয়ার পরে
এই জিনিসটা একেবারেই বন্ধ হয়ে এটা গেছে। বাংলাদেশের কোন অংশ করে বাংলাদেশ? এটা বাংলাদেশের মনতলা, তারপরে চুনারুঘাট, হুম সিলেট, হুম শ্রীমঙ্গল, এই সমস্ত বর্ডার এলাকার পরে এই সমস্ত আচ্ছা। মানুষ আসছে। হুম। তো এখন অবশ্য কাঁটাতারের বেড়া যাওয়ার পরে এই জিনিসটা একদম কমে গেছে, একদম কমে গেছে। হ্যাঁ। তারপরে যে আসে না তেমন নয়, কিন্তু গত 4-5 বছর ধরে একদমই আসে না। আর এখন এই বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে, আগে তো সবাই চলে আসতো, এখানে আসার সুযোগ নেই। আর যদিও আসে এটা খুব মাইক্রোস্কোপিক, দেখা যায় না। হুম এবং এই মেলাকে কেন্দ্র করে তখন তো স্থানীয়ভাবে মেলা হতো, হুম হুম এখন ব্রহ্মকুণ্ড মেলাতে প্রচুর লোক হয়। কিন্তু মেলার বৈশিষ্ট্যটা হয়েছে এরকম যে এখন মেলাটা বিকেল 5টার পর থেকে শুরু হয়, সারা রাত ব্যাপী চলে। আচ্ছা। এখানে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সারা রাত ধরে চলে এটা? সারা রাত ধরে চলে। কত বছর সেটা এরকম? এটা সেই সারা রাত ধরে চলেছে, সারা রাত ধরে ধরেন গত 15 বছর যাবত। আচ্ছা। এর আগে অবশ্য 8টা-9টা বাজলেই শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। কিন্তু এখন মানুষের ঢলটা 5টার পর থেকে শুরু হয়। আচ্ছা। আর দূর দূরান্ত থেকে যারা, এর বৈশিষ্ট্য, দূর দূরান্ত থেকে যারা পুণ্যার্থী আসেন, অনেকে এখানে পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করেন, পিণ্ড দেন, তারা সাধারণত ভোরবেলার দিকে চলে আসেন, বা এখানে পুণ্য স্নান যারা করেন তারা হুম সকালবেলার দিকেই চলে আসেন, ওদের সময় টময় দেখে আসেন। হুম হুম। তো এবং রাত্রেবেলা চলে আসছে। অ্যাকচুয়ালি রাত্রেবেলা বেশিরভাগই একদম উঠতি বয়সের যুবক যুবতীরা হুম। সারা রাত ধরে ঘুরে, থাকে। সারা রাত ধরে ঘুরে মেলায়। সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে, তথ্য সংস্কৃতি দপ্তরে হয়, স্থানীয় শিল্পীরাও পরিবেশন করেন। হুম। সাংস্কৃতিক অনুষ্ঠান কখনো কখনো ধরেন ভোর 3-4টা পর্যন্ত, কখনো কখনো আবার রাত 1টা-2টা শেষ হয়ে যায়। যেমন একটা বিষয় বারবার এই ব্রহ্মকুণ্ড বিষয়টা কি, এখানে কেন ব্রহ্মকুণ্ড নামটা কেন? ব্রহ্মকুণ্ড নামটা হচ্ছে, এখানে শোনা যায় জনশ্রুতি হুম যে এখানে এই তথ্য সংস্কৃতি দপ্তরে একটা প্রচার পত্র লাগিয়েছিল যে পরশুরাম মাতৃ হত্যা করার পরে হুম কুঠারে ক্লান্ত হয়ে এখানে একসময় বিশ্রাম নিচ্ছিলেন, হুম এবং যখন সে ক্লান্ত হয়ে পড়েছিল হুম তখন সে এখানে শুকনা ছড়া ছিল, হুম সেখানে জল খাওয়ার জন্য তার হাতের যে কুড়াল, এই কুড়াল দিয়ে যখন সে মাটিতে কূপ দিয়েছে তখনই জল বেরিয়েছে, ওই সেই জল পান করে সেখানে রেস্ট করছিল। তার জন্য এটাকে পুণ্য সলীলা বলা হয়। এখানে এসে মানুষ আচ্ছা। পুণ্য অবগাহন মাটির করে। নিচ থেকে মাটির নিচ থেকে জল উঠছে। কথিত কথিত, এটা কথিত, এটা আমরা কেউ জানি না, এটা লোকশ্রুতি জনশ্রুতি, এভাবে এটা লোকগাথা, আচ্ছা। মানুষ এরকম বলে, সেই জন্য ব্রহ্মকুণ্ড। সেই জন্য ব্রহ্মকুণ্ড। আচ্ছা। এটা এটা প্র্যাকটিক্যালি যখন এটা আমি ছোটবেলা দেখেছি, এখানে এটা প্রথম এটার পৃষ্ঠপোষক ছিলেন এখানকার প্রভাত দেব বর্মা নামে একজন বয়স্ক নাগরিক, তারপরে এখানে দীনেশ দেব বর্মা, তারপরে ওইখানকার রাই মোহন দত্ত, এরকম যারা প্রবীণ নাগরিক তারা এটাকে পরিচালনা করতেন। এখন এটা সম্পূর্ণভাবেই সরকারিভাবে চলে গেছে, মোহনপুর মহকুমা প্রশাসনের আন্ডারে চলে। আগে আগরতলা সদরের আন্ডারে চলতো, এখন মোহনপুর মহকুমা প্রশাসনের আন্ডারে চলে। তো সরকারিভাবে সমস্ত কিছু মেলার ভীতি বন্টন এগুলি হয়। তো এই বছর মেলাতে লোক সমাগম হয়েছে, তবে মেলার যেভাবে আয়তন বৃদ্ধি হচ্ছে সেই জায়গায় মেলাটাকে আরো ব্যাপক সংস্কার করতে হবে। আমরা জানতে পেরেছি, পত্রপত্রিকায় দেখেছি যে এই বছর মেলা শুরু হওয়ার আগে আমাদের এখানকার 2 নম্বর বিধানসভা কেন্দ্রের মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ এবং জেলা পরিষদের সভাধিপতির পৌরোহিত্যের নেতৃত্বে এখানে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল, এবং আমরা জানতে পেরেছি ওই বৈঠকে নাকি এই মেলার পরিকাঠামোগত উন্নয়নের জন্য টোটাল 16 কোটি টাকা সরকার থেকে বরাদ্দ করা হয়েছে। কোন খাতে কত কোটি টাকা খরচ হবে সেগুলি ওই দিন এখানে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে শুনেছি। কাজ টাজ কিছু শুরু হয়নি, তবে পরিকাঠামোগত উন্নয়ন বলতে এখানে মেলার প্রচুর লোক সমাগম হয়। দুর্ঘটনা বা মেলার সৌন্দর্য যদি বজায় রাখতে হয় তাইলে এখানে একটা রিং রুট করতে হবে, কারণ একটা ওয়ান ওয়ে রুট দিয়ে এসে সেই ভিড় সামলানো দেওয়া যায়। সেক্ষেত্রে এখানে শামপাড়া থেকে পুটিয়াবিল দিয়ে একটা রাস্তা গেছে মেলার পশ্চিম উত্তর প্রান্তে, আর একটা চলে গেছে শামপাড়া থেকে মেলা ঘুরে ব্রহ্মকুণ্ড মেলা এসে। এই দুইটা রিং রুট করতে পারলে
এটা লোক সমাগম যাতায়াতের সুবিধা হয়। সুবিধা হয়। বন্ধু, একটা বিষয় জানতে চাই যে এই শুধু কি মেলা কেন্দ্রিকই এখানকার সাধারণ মানুষের আয় বা ওদের যে পেশা বা ওদের যে শ্রমজীবী মানুষই তো এখানে বেশি, তাদের আয়ের ইয়েটা কি মাধ্যমটা কি? মেলা কেন্দ্রিক এখানে আয়টা, কারণ মেলাকে ভিত্তি করে স্থানীয় দোকানদার, হুম, কিছু কিছু শ্রমজীবী মানুষ মেলাকে ভিত্তি করে মেলার 8-10 দিন কিছু রোজগার করে। হুম, কিন্তু মূলত এখানকার পাশের যে গ্রামগুলি, এগুলি কৃষি প্রধান অঞ্চল। হুম, পাশেই আমাদের মেলার একদম পাশে আছে মতাই গ্রাম, এটা কৃষক অধ্যুষিত গ্রাম। তারপর আছে কোনারঘাট, সিমনা, এগুলি কৃষক অধ্যুষিত গ্রাম। এদিকে পুটিয়া বিল, এদিকে ব্রহ্মকুণ্ড এখানে ব্রহ্মকুণ্ড মেলার পাশে আছে ব্রহ্মকুণ্ড চা বাগান। এখানে চা বাগানে বিরাট সংখ্যক হিন্দুস্তানি সম্প্রদায়ের মানুষ, আর এরা চা বাগানের শ্রমজীবী নির্ভর। পাশে আছে সিমনা বাগান, তারপর আছে দুর্গাবাড়ি কোঅপারেটিভের একটা সোসাইটির বাগান আছে। এগুলি সাধারণত এই সমস্ত বাগানের শ্রমিকরা বেশি কাজ করে। আর গ্রামের মধ্যে যারা কৃষক, এরা বেশিরভাগই কৃষি কাজ করে। কিছু কিছু সরকারি চাকরিজীবীও আছেন। এই আর কি চলছে। এই মেলাটা কোনো সময় কি এই যে সন্ত্রাসবাদীরা তো বাংলাদেশের ওই দিক থেকে আসা যাওয়া করতে পারতেন ওপেন অবস্থা, এই মেলাটাকে কেন্দ্র করে কি কোনো সমস্যা কোনোদিন হয়েছিল? না। আর 80 সালের দাঙ্গার পরে, যে ভাতৃঘাতী দাঙ্গাটার পরে, এই মানে জাতি উপজাতিদের যে একটা মিলন ক্ষেত্র বলে নাকি এই মেলাটাকে চিহ্নিত করা হয়েছে, এটা কি কতটা বাস্তবতা? না, এটা খুব ভালো একটা কথা বলেছেন, এটা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। খুব ভালো জিনিস বলেছেন। আমাদের এই ব্রহ্মকুণ্ড মেলাতে কিন্তু এই দাঙ্গা বা সন্ত্রাসবাদী কার্যকলাপে খুব বেশি এফেক্ট করে না। তবে আপনার 1999 সালে 1999 সাল থেকে পঞ্চবটি বাজারে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার সময় যে বছর হয়েছিল 1999 সালের মেলা হয়নি, এবং 2000 সালেও হয়নি। আর দাঙ্গার সময় মেলা হয়েছিল, কিন্তু খুব একদম সংক্ষিপ্ত আকারে। আর সন্ত্রাসবাদী কার্যকরের সময় আমার যতটুকু মনে পড়ে 1999 এবং 2000 সালে মেলা বসেনি। আর গত 2023 সালের না 2023 সালে 2023 সালে যে হলো ইলেকশন, যে হলো ইলেকশনের সময় হয়নি, আর কোভিডের সময় এই মেলা মানে বিরতি বলতে এইটাই আমার জানা মতো। এই জায়গায় এমনি নিয়মিত প্রায় একটা টাইম 98 এর আগে কিছুদিন 98 তো ইন পার্টিকুলারলি ইলেকশনের সময় সন্ত্রাসবাদী কার্যকলাপ ছিল। এই জায়গাটাতে কি সেরকম উপদ্রব বলে কিছু পেয়েছেন? না, এখানে মেলাতে কোনো কিছু হয়নি। তবে মেলা খুব তাড়াতাড়ি, মানে খুব সন্ধ্যা শেষ হয়ে যেত। আর আমাদের জাতীয় উপজাতিদের ভিতরে সম্পর্ক কিরকম এখানে? মূলত আমাদের সিমনা বিধানসভা কেন্দ্রের আমাদের যে হেজামারা থেকে আপনার দাইগাবাড়ি পর্যন্ত এই যে ট্রাইবেল বেল্টটা, নন ট্রাইবেল বেল্টটা, এখানে আমাদের মধ্যে সম্পর্ক ভালোই এখন পর্যন্ত। ধরেন এক্সট্রিমিস্ট প্রবলেম বা দাঙ্গার সময়টা বাদ দিলে এমনি সাধারণত কোনো বড় ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট হয় নাই। বা ধরেন না, কোনো কারণে যদি কোনো জায়গায় যদি পারস্পরিক কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখেছি উভয় অংশের মাতব্বররা দলমতের ঊর্ধ্বে উঠে এটাকে মিটিগেট করার চেষ্টা করেছে, এবং হয়েও গেছে অনেক কিছু। তেমন কোনো সমস্যা এখানে কোনো সময় ছিল না। আমরা আশা করি যে হবে না। একদম আপনার সঙ্গে একমত। আমরা একটু জানতে চাইবো, এই নাট মন্দিরটা আর এদিকের মন্দিরগুলির যদি একটু পরিচয় দেন। আসলে এটা কি? এটা হচ্ছে অশোকাষ্টমীর সময় এখানে বাঁদিকে আমরা যেখানে নামছি এখন, আমাদের সহযোগিতায় যিনি আছেন কৌশিক নাট দেখালেন যে এই অংশেরটা হচ্ছে এটা কিসের? এটা হচ্ছে এখানে দুর্গা মণ্ডপ আছে, এখানে দুর্গা পূজা হয়। আচ্ছা, দুর্গা মণ্ডপ আছে। এটা নাট মন্দির। কত দিনের পুরনো এটা? এটা এই মন্দিরটা এটা তৈরি হয়েছে খুব বেশি দিন না, ধরুন না 7-8 বছর। আর এটা এর আগে এটা ভাঙা, মানে এটা জরাজীর্ণ অবস্থা ছিল। এখানেই হতো। কতদিন ধরে পূজাটা হতো এখানে? পূজাটা সেই প্রথম থেকেই হয়। অশোকাষ্টমীর তো প্রথম থেকেই পূজা হয়। মানে প্রায়, যদি আপনি যেটা বললেন যে প্রায় 100 বছর ধরে পুজো। হ্যাঁ। আচ্ছা, এই মন্দিরটা খুব একজনের দিয়েছে এটা।
হুম। এটা আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে এটা শ্রী একজন বামেশ্বরী ব্যক্তিগত, কালী মন্দির। হ্যাঁ এটা যতীন্দ্র দত্ত নামে একজন লোক আর এই সেবক, হুম। ওই ভদ্রলোক এটাকে ইয়ে করেছে, এই মন্দিরটা এই মন্দিরটা করেছে। আর এটা পুণ্যার্থীরা আসেন এখানে না? হ্যাঁ, আসেন। ও এখানে তো মেলার সময় আপনার ধূপে দ্বীপে ফুলে একদম পরিপূর্ণ থাকে, পরিপূর্ণ থাকে। একদম এই সমস্ত অঞ্চলটা টোটালি সন্ন্যাসী ভর্তি থাকে। এবং সন্ন্যাসীদের 3 দিনে খাওয়া দাওয়ার জন্য হ্যাঁ। আপনার মেলা কমিটি থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। বন্ধু একটা বিষয় জানতে চাই যে এই এই যে আপনি বললেন পুজোটা এখানে দুর্গাপূজাটা প্রায় 100 বছরের পুরনো, হ্যাঁ। মানে প্রথম দিন থেকে প্রথম এটাও দিন। আছে একই সঙ্গে চলছে। এই মন্দিরটা কিসের? এই নাট এই মন্দিরটা হচ্ছে শিব মন্দির। আমরা এখন যেদিকে যাচ্ছি কৌশিকবাবু যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে যে এটা একটা শিব মন্দির। শিব মন্দির, শিব মন্দিরের এখানেই আমরা চলে এসেছি। এটারও বয়স কি শতবর্ষ পুরনো? না এখানে 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 ছিল মূল মন্দিরটা। আচ্ছা। এখানে এই যে এখন শিব মন্দিরটা দেখছেন, এটা তো শিব হ্যাঁ। মন্দিরের নাট মন্দির। হ্যাঁ। আর এই যে মূল মন্দিরটা, এটা এখানে ছিল একটা ছোট্ট একটা মাটির দেওয়াল, ছোট্ট একটা মাটির দেওয়াল। আমরা এখন এই ব্রহ্মকুণ্ডের শিব মন্দিরের সামনে হ্যাঁ। আছি, আর যে জায়গাটায় আমরা এখন দাঁড়ানো সেটা একটা নাট মন্দির। নাট মন্দির এখানেই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান না, হয় নাকি? সাংস্কৃতিক অনুষ্ঠান ওইখানে হয়, মুক্ত ওই মঞ্চে, দিকটাতে মুক্ত আছে, মঞ্চে, ব্রহ্মকুণ্ড খোলা মেলার মঞ্চে, জায়গাটায়। খোলা আচ্ছা, মঞ্চে। আচ্ছা। এই নাট মন্দিরটার বয়স কত হলো? এই এটা বললাম না 1984 সালে হয়েছে। 84 সালে ওই বড় বড় করে শুরু হলো যখন। যখন মানে সরকারি ভাবে কলেবর বৃদ্ধি পেতে লাগলো, সেটা দিয়ে দিল 1984। এখানে দেখুন না ফলক লেখা আছে। হ্যাঁ। এখানে প্রথম তখন এই ডেভেলপমেন্ট আস্তে আস্তে শুরু হলো, সরকারের নজর হ্যাঁ, পড়লো হ্যাঁ। এটার। এটা হচ্ছে এখানকার বিখ্যাত শিব মন্দির। শিব মন্দির। প্রচুর পুণ্যার্থী এখানে আসেন, আমরা ব্রহ্মকুণ্ডের মেলার সময়ও দেখেছি। আমরা এই সমস্ত খরচাটা কি সরকারি খরচ, এই মন্দিরের সমস্ত বিষয়? না, মন্দিরের পুরোহিতকে তো মন্দিরের পুরোহিতকে মেলা যে কমিটি আছে তারা এখানে কিছু একটা মাসোহারা দেন, এবং এখান থেকে পুণ্যার্থীরা যা দেন হ্যাঁ। মেলার পরে পুণ্যার্থীরা যা দেন এখান থেকে ওনার জীবিকা নির্বাহ হয়। আমরা মন্দিরের ঠাকুর মশাইকে পেলাম। নমস্কার, আপনার নাম? অমৃত ভট্টাচার্য। একটু কাছে আসেন। কতদিন ধরে আছেন? আমি আজকে তো আমার দাদু থেকে আছে 97। আমার বাবা থেকে 82 বছর, আমার দাদুর ডাক আমার বাবার উপরে। ওইখানে আপনি আজকে 38 বছর ধরে আপনি আছেন। দাদু কত বছর? দাদু 98। 98 বছর 98 বছর মারা গেছে আর কি। মারা গেছে 98 বছর বয়সে। আপনার নামটা কি বললেন? আমার নাম অমৃত ভট্টাচার্য। অমৃত ভট্টাচার্য। আমরা যে এখন যে ঠাকুর মশাই তিনি কাজ করেন এই মন্দিরের, তিনি তার নাম অমৃত ভট্টাচার্য। আর বাবার নাম হচ্ছে তুলক ভট্টাচার্য। আচ্ছা। আর বাবা কত বছর বয়সে মারা গেছেন? বাবা বয়স আপনার 82। 82-তে। আর আপনার এখন বয়স কত? আমার বয়স তো 70। 70 হয়ে গেল। আর করতেছেন 38 বছর ধরে এখানে কাজ। আচ্ছা, কেমন পুণ্যার্থী আসে এটা সে? আছে আয়া ভক্তগণ অনেক কম হয় এখানে, এক মেলা সময় পাই। হ্যাঁ। যদি ভক্তগণের যখন বাকিরা খালায় দা দেয়, দা দেয় যদি আমি বেতন পাই না বাবা। আচ্ছা। বাগানে একটা তোর বাগানের তোর তো বন্ধুই দেবো। কেন কইছে বয়স হয়ে গেছে, আপনি বয়সটা কমে রাখছিলেন, তখন বয়স আমরা 60 বছর পরে আমরা রেসিডেন্ট নামে তারা একটা তলব দিতে। আচ্ছা। তখন কইছে যা আমরা এটা তো আর পাইতেন না, তলবটা তলবটা পাইতেন না। এখন প্রণামীর উপরে নির্ভর করবে। তলবটা না পাইলে আপনার এটা পরিবর্তে আপনার 1000 টাকা মাসে দেওয়া হবে। হবে। আচ্ছা। তলবটা যে কত টাকা পান? ওই এক সময় 600 700 এমনি। তাহলে তলবটা গেলে গিয়া তো ভালোই হইব, মাসে 1000 টাকা হইব। না, না 7টা তলবটা দিল সপ্তাহে সপ্তাহে 700 টাকা। আচ্ছা, আচ্ছা। তাহলে 4 সপ্তাহ বাইরে 2400। না থাকে। হ্যাঁ। মানে শ্রমিক হিসাবে দিয়ে রাখছে আর কি। শ্রমিক সাপ্তাহিক তো তলবটা। হ্যাঁ, কাজ হ্যাঁ। করে না, শ্রমিক হিসাবে নামটা রেজিস্ট্রি করে রাখছে। আচ্ছা, আচ্ছা। এটা দিয়ে দেয় আর কি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর পছন্দ না স্যার। আমাদের ঠাকুর মশাই অফার করলেন আমরা যারা এখানে আছি প্রসাদ গ্রহণ করার জন্য। যাই হোক, এই মন্দিরটা মানে প্রথম দিন থেকেই কি আছে মনে হয় এই মন্দির, এই জায়গাটায় শিব মন্দিরের জায়গাটা? না, ওই তো মন্দির ভাঙে নতুন পাকা বাড়ি তৈরি হলো। না, শিব মন্দির কি একেবারে এখানে ছিল। নাগা আছে লাগে, হ্যাঁ। নাগার পরে আমার দাদুর পরে বাবার পরে আমি। এখানে নাগা পুরোহিত ছিলেন নাগা আগে? সন্ন্যাসী। আগে নাগা আছে, বাঙ্গাগড় বাঙ্গা দেওয়া ঠাকুর মাসে দেখো যাও। যেতেই দিকে না আমরা সরকার আমরা কংগ্রেসের সরকার আমরা না, এটা সিনেমা সরকার আমার সময় হয়েছে। 84 সালে প্রথম। দেন। ওখানকার কিছু না, একটা লাইট দেন না, কিছু না। আমি নিজে আনি তারা- আর লাগতো না। আমরা ভাগ করে নি।
ঠিক আছে, আমরা মদনদার কাছে লাস্ট কোশ্চেন। ওদিকে জানি সিধু কানু ওই আচ্ছা, আমরা এখন লাস্ট কোশ্চেনের আগে মদনদার সঙ্গে যেখানে মূল মেলাটা হয়, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ওই জায়গাটাতে মদনদার সঙ্গে যাচ্ছি। এটা হচ্ছে আপনার এই যে ব্রহ্মকুণ্ড মেলার যে দর্শনার্থীদের জন্য চা উন্নয়ন নিগম, আপনারা পোস্টারটা দেখছেন, এই মেলাতেই আসেন। মেলাটা প্রাঙ্গণে ছিটিয়ে থাকে বটে, কিন্তু এই সমস্ত জায়গাটা নিয়েই মেলা। ওই জায়গাতে একটা নাট মন্দিরের জায়গায় আমরা কৌশিকবাবুকে অনুরোধ করবো একটু মেলা প্রাঙ্গণে আসার জন্য। এই রাস্তাটা মদনদা কোন দিকে গেল? এটা একদম এখান থেকে সিমনা হয়ে খোয়াই, একদম এই রাস্তা। খোয়াই। এই রাস্তাটা হওয়াতে কি সুবিধা হয়েছে? কতদিন হলো এই রাস্তাটা এরকম? এত চওড়া? বেশ চওড়া? অনেক আগে বেশ চওড়া? বেশ চড়া যায় না, এটা হচ্ছে আপনার 2019 হয়েছে। আচ্ছা, আমরা এখানে মেলা প্রাঙ্গণে চলে এলাম। এটা হচ্ছে আপনার এটা হলো ব্রহ্মকুণ্ড মুক্ত মঞ্চ। আচ্ছা, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলি এখানেই হয়। এটা হয়েছে আপনার এটা যেটা এখন কৌশিকবাবু দেখাচ্ছেন সেটা হচ্ছে ব্রহ্মকুণ্ড মুক্ত মঞ্চ। এখানেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, স্থানীয় এবং বাইরের সমস্ত শিল্পীরা আসেন, এখানে অনুষ্ঠান করেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রচুর লোক সমাগম হয়, এবং এই লোক সমাগম শুধুমাত্র উপজাতীয় অংশের মানুষরা থাকেন ঘটনাটা তা না, অনুপজাতিরাও ব্যাপকভাবে এখানে অংশগ্রহণ করেন। আমরা এই মূর্তিটা, এটা হলো সিধু কানুর মূর্তি। আপনারা জানেন এটা 2023 সালে এটা করা হয়েছে। সিধু কানু তাদের, আপনারা জানেন, আমাদের কৃষক আন্দোলনের সময় এক সময় যুক্ত ছিলেন তারা, এবং এই দুজন, আপনারা পশ্চিমবঙ্গের সিধু কানু ডহরের কথা আপনারা শুনেছেন। এই দুইজন অত্যন্ত ঐতিহাসিক ব্যক্তিত্ব, সিধু এবং কানু। তাদের ব্যাপক আন্দোলনের স্রোত এক সময় ইংরেজদের যে সমস্ত প্রশাসনিক ব্যবস্থাকে টলিয়ে দিয়েছিল। দীর্ঘ সময় ধরে তারা সংগ্রাম করেছেন। অবশ্যই তারা চা শ্রমিক বলে চিহ্নিত হলেও তারা ওই অঞ্চলের এই সমস্ত মেহনতি মানুষের একজন চেতনার প্রতীক বলে চিহ্নিত। সেই জন্য এই মূর্তিটা করা হয়েছে, সিধু কানু। সর্বশেষ প্রশ্ন, আমরা এই অংশে এই মুহূর্তে তো কাঁটাতারের বেড়া কমে গেল, বিকল্প ব্যবস্থা বলতে কি চিন্তা করছেন? এখানে তো শুধু একটা মেলা, এছাড়া এত সুন্দর একটা জায়গা, এটাকে অন্য কোনো চিন্তা ভাবনার ভেতরে আনার চেষ্টা? এটাকে যদি মানুষের রোজগারের পথ এবং মানুষের কাছে আকর্ষণীয় করতে হয়, তাহলে সরকারিভাবে এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে যদি খুব সাইন্টিফিক ওয়েতে, মডার্ন যে টেকনোলজি, মডার্ন যে ধারণা, এটাকে নিয়ে যদি আপনার একটা পর্যটন কেন্দ্র তৈরি করা যায়, তাহলে সারা বছরই মানুষের আয়ের পথ থাকবে, মানুষের সমাগম বাড়বে, এবং মানুষ এখানে অন্তত এখানে যে সমস্ত জায়গা আছে, যদি এটাকে বিধিসম্মতভাবে বা যুক্তিসঙ্গতভাবে সমস্ত দৃষ্টিভঙ্গি, সুন্দর দৃষ্টিভঙ্গিতে যে তৈরি করা যায়, তাহলে এখানে একটা বোটের জন্য বোট চালানোর তৈরি করা যায়। এখানে বাঁধ দিয়ে সবসময় জলাধার তৈরি করে নৌকা চালানোর ব্যবস্থা করা যায়। ছোট ছোট কাফেটেরিয়া তৈরি করা যায়। বিভিন্ন পার্কের মতো গড়ে তুললে সেখানে মানুষ বিনোদন করতে আসবে। মেলার পরেও এই জিনিসগুলি চলবে। তাহলে এটাকে কেন্দ্র করে রান্না করার মানুষ, কাজ করার মানুষ, বিভিন্ন ছোট ছোট দোকানদার, এরা বেঁচে পড়তে থাকতে পারবে। অন্তত না হলো ধরেন যদি মোটামুটি হয়, সদস্য পরিবার ভালো করে চলতে পারে। এটা আমার ধারণা। একটা অসাধারণ প্রস্তাব তোমরা রাখলেন, সেটা হচ্ছে যে এখানে এই অংশটাকে একটা টুরিস্ট স্পট হিসেবে চিহ্নিত করলে পরে অনেক পরিবার, অন্তত 100 থেকে 150 পরিবারের স্থায়ী কর্মসংস্থানের একটা ব্যবস্থা হতে পারে। আমরা ব্রহ্মকুণ্ড অংশতে এসে মদনদার সহযোগিতা পাওয়াতে এই আমাদের খবরদার কথা নয়ের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাই। এই অংশটাতে আপনাদের বলি, আপনারাও আসুন, দেখে যাবেন। জায়গা
এখানে পিকনিক স্পট শুধু না, শুধু দেখে যাওয়ার জন্যও কিছু জায়গা রয়েছে। আমাদেরও আশা অদূর ভবিষ্যতে এই অংশটি আরো উন্নতি লাভ করবে এবং নিশ্চয়ই সরকার সেদিকে নজর দেবেন। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।